Bismillah Rahman Rahim. Our today's topic is vector spaces and its applications. আর ভেক্টর স্পেস কি এটা কিন্তু এর আগে কখনোই পড়নি। গত ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি কিছু না কিছু আমরা অতীতে পেয়েছি, ডিপ্লোমাতে বা ইন্টারমিডিয়েটে কিছু জিনিস পেয়েছি, কিন্তু আজকেরটা পুরোপুরি নিউ। সো at first, what is vector space? The vector space is denoted by capital V. ভেক্টর স্পেসকে ক্যাপিটাল ভি দ্বারা ডিনোট করা হয়, এটা আমরা মনে রাখব। যার কতগুলি এলিমেন্টস থাকবে, যাদেরকে বলা হয় ভেক্টরস। ভেক্টর স্পেসের মধ্যে যে এলিমেন্টস বা উপাদানগুলি থাকবে তাদেরকে বলা হয় ভেক্টরস। আর এই ভেক্টরসগুলি সাথে কতগুলি স্কেলার কোয়ান্টিটি থাকবে, তাদেরকে বলা হয় স্কেলারস, এবং সেই স্কেলার কোয়ান্টিটিগুলি থাকবে একটা স্কেলার ফিল্ড কে থেকে। কথাগুলি একটু নতুন নতুন মনে হচ্ছে, আমি বোর্ডে বুঝালে জিনিসগুলি ক্লিয়ার হবে। আমি এখনো ডেফিনিশনটা আসিনি। ভেক্টর স্পেসকে ক্যাপিটাল ভি দ্বারা ডিনোট করা হয় আর তার উপাদানগুলিকে ভেক্টর বলা হয়। আর আরবিট্রারি স্কেলার ফিল্ড হলো ক্যাপিটাল কে, তার উপাদানগুলিকে স্কেলার্স হিসাবে আইডেন্টিফাই করা হয়। তারপরে আসো কিছু নোটেশন আমরা ইউজ করব, যেমন ক্যাপিটাল ভি দ্বারা ভেক্টর স্পেস বুঝি, আর তার যে উপাদান ভেক্টরস এগুলি হলো ইউ ভি ডাব্লিউ, এই ছোট হাতের এগুলি দিয়ে আমরা তার উপাদান ধরি। আর স্কেলার ফিল্ড, আরবিট্রারি স্কেলার ফিল্ডকে আমরা ক্যাপিটাল কে দ্বারা ডিনোট করি, এবং ক্যাপিটাল কে এর যে উপাদান আছে স্কেলার্স, তাদেরকে আমরা এ বি সি অথবা স্মল কে দ্বারা আইডেন্টিফাই করি। এই হলো মোটামুটি তাদের পরিচয়গত কিছু আলোচনা ভেক্টর স্পেসের। আর এখানে কিছু নোটেশনস আমি ইন্ট্রোডিউস করেছি, এগুলি তোমরা সবাই জানো। বিলংস টু, নট, এখানে এই ইনফরমেশনটা অনেকে হয়তো বা জানো না, যে এটা দ্বারা কি বোঝায়। এটা হলো ফর এভরি এক্স অথবা ফর অল এক্স। এটা উল্টা এ দ্বারা বোঝায় ফর অল অথবা ফর এভরি এক্স ইন এ। আবার এই উল্টা ই দ্বারা বোঝায় দেয়ার এক্সিস্ট অ্যান এক্স ইন এ। আর এটা তো পরিচিত, তোমরা 9-10-এ পড়েছো, সাবসেট। এটা হলো ইন্টারসেকশন, আর এটা হলো ইউনিয়ন, আর এটা এমটি সেট। তার মানে এখানে এই আইটেমসগুলি তোমরা মোটামুটি সবাই আগে পড়েছো। এটাকে বিলংস টু বলে, তাই না? অ্যাপসাইলন বা এর অর্থ হলো বিলংস টু, অধিকারে থাকা। এ বিলংস টু ক্যাপিটাল এ, এটা মানে হলো ক্যাপিটাল এ এর উপাদান হলো স্মল এ। আবার আমরা যদি অন্য ভাষায় বলি যে এটা দ্বারা কি বোঝানো হয়, এটা দ্বারা বোঝানো হয় ফর অল স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এ। এই ইনফরমেশনসগুলি একটু একটু করে তোমরা পড়বে, তাহলে আমাদের এখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে একটা আইডিয়া হবে। নাও আওয়ার ফার্স্ট ডেফিনিশন, ভেক্টর স্পেস। হোয়াট ইজ ভেক্টর স্পেস? ভেক্টরের জগৎ বলতে আমরা কি বুঝি? স্পেস বলতে জগৎ বোঝানো হয়, ভেক্টরের জগৎ। ভেক্টরের জগৎ বলতে বোঝানো হচ্ছে ক্যাপিটাল বি দ্বারা ভেক্টর ডিনোট করা হয়, কিছুক্ষণ আগে বলেছি। আর এই ক্যাপিটাল ভি কে, এটা অবশ্যই নন এমটি সেট হতে হবে, অর্থাৎ ক্যাপিটাল ভি এর মধ্যে অবশ্যই কিছু না কিছু উপাদান থাকতেই হবে। কথা বুঝে আসছে? দ্যাট ইজ, যাকে আমি ভেক্টর স্পেস বলবো তার উপাদান সংখ্যা অবশ্যই থাকতে হবে, কমপক্ষে একটি হলেও থাকতে হবে, অন্যথায় ওই স্পেসটাকে ভেক্টর স্পেস বলা যাবে না। তাহলে আমরা বলি যে ভেক্টর স্পেস, ক্যাপিটাল ভি কে ভেক্টর স্পেস বলবো যদি দুইটি অপারেশন স্যাটিসফাই করে।
দুই ধরনের শর্ত মানে। প্রথম শর্তটা কি? ভেক্টর এডিশন, ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ কি? যে কোনো দুটি ভেক্টর ইউ ভি যদি ক্যাপিটাল ভি এর উপাদান হয়, তাহলে ইউ এবং ভিও তার উপাদান হবে, ইউ প্লাস ভি তার উপাদান হবে। আমি আবার বলি, ইউ এবং ভি যদি ক্যাপিটাল ভি এর এলিমেন্টস হয়, তাহলে ইউ প্লাস ভি ওই ক্যাপিটাল ভি এর উপাদান হবে। এটাকে বলা হয় যোগ বিধি বা ভেক্টর এডিশন। আরেকটি হলো স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন মানে কি? মনে করো স্মল ইউ বিলংস টু ভেক্টর ফিল্ড ভেক্টর স্পেস ক্যাপিটাল বি, আর স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে স্কেলার ফিল্ড। তাহলে তাদের যে গুণফল কে এবং ইউ, তারা অবশ্যই ওই ভেক্টরের উপাদান হবে। আচ্ছা, এই দুটি শর্ত মানলে, সাথে এই দুটি শর্তের বিপরীতে আরো 8টি ক্রাইটেরিয়া মানতে হবে। এই দুটি শর্ত তো থাকবেই, তার সাথে আরো 8টি ক্রাইটেরিয়া আছে। কি কি? দেন ভি ইজ কল্ড এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড স্কেলার কে if the following axioms hold for any vectors u v w. ফলোইং axioms গুলি কি কি? ধারা, ঠিক আছে, ফলোইং ধারাগুলি আমরা পরের পেজে আলোচনা করতেছি। অর্থাৎ এই দুটি ডেফিনিশন তো মানবেই, তার সাথে আরো 8টি ধারার উপধারা মানতে হবে। মূল ধারা হলো 4টি। আমরা যদি কনস্টিটিউশনের দিকে যাই, মনে করো আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনের মূল ধারা আছে কতগুলি, সম্ভবত 5টা না কয়টা। এগুলি কি ভেঙে ভেঙে আবার সাব ধারা করছে, ধারা সাব আছে, আবার উপ আছে, ক্লজ থাকে আর কি। তো আমাদের ঠিক এখানে কিভাবে ভেক্টর এডিশন একটা ধারা, আর হলো স্কেলার মাল্টিপ্লিকেশন আরেকটি। এই দুটির আন্ডারে আরো 4টি করে 8টি আছে। সেগুলি কি কি দেখো। সেগুলি হলো, আমি পরবর্তীতে এক লাইনে নিয়ে এসেছি বলতে ভেক্টর এডিশনের হলো 4টা শর্ত। 4টা শর্ত কি কি? এই যে এডিশনের 4টা শর্ত কি? A1, A2, A3, A4 দ্বারা ডিনোট করা হয়েছে। আর ভেক্টর মাল্টিপ্লিকেশনের 4টা শর্ত M1, M2, M3, M4। এই 8টি শর্ত যদি মানে, তাহলে সেই ভেক্টর ভি কে, ক্যাপিটাল ভি কে কি বলা হবে? ভেক্টর স্পেস বলা হবে। তার মানে ভেক্টর স্পেসের সংজ্ঞাটা অনেকটা বড়। তাহলে কি কি পেলাম? 2টা মূল ধারা আছে। একটিকে বলা হচ্ছে ভেক্টর এডিশন। এই ভেক্টর এডিশনের আন্ডারে 4টা শর্ত মানতে হবে। একটি হলো এডিটিভ প্রপার্টি, অর্থাৎ 1 নাম্বারে কি কি শর্ত দেখো? ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, অর্থাৎ প্রথম 2টা ভেক্টর যোগ করে তৃতীয়টার সাথে যোগ করলে যে রেজাল্ট হবে, দ্বিতীয় তৃতীয়টা যোগ করে প্রথমটার সাথে যোগ করলে সেম রেজাল্ট হবে। এটা হলো এডিটিভের ফার্স্ট শর্ত, এটা কমিউটেটিভ বলা হয়। আর দ্বিতীয় শর্ত হলো শূন্যের সাথে যদি কোনো একটা ভেক্টর যোগ করো, অথবা কোনো একটা ভেক্টরের সাথে যদি শূন্য যোগ করো, ওই ভেক্টরটাই পাওয়া যাবে। আর এই শূন্যকে বলা হচ্ছে জিরো ভেক্টর। আমরা কিন্তু জিরো ম্যাট্রিক্স পড়েছিলাম, তোমাদের মনে আছে? মনে থাকার কথা। যদি ম্যাট্রিক্স দিয়েও আলোচনা করি, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে জিরো ম্যাট্রিক্স যোগ করলে, অথবা জিরো এর সাথে কোনো একটা ম্যাট্রিক্স যোগ করলে ঠিক আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তো এটা হলো দ্বিতীয় প্রপার্টি। একইভাবে কোনো একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর যোগ করলে জিরো হবে, এটা তৃতীয় প্রপার্টি। চতুর্থ প্রপার্টি হলো ইউ এবং ভি এর রেজাল্ট এবং ভি এবং ইউ এর রেজাল্ট সমান হবে। এই 4টাকে বলা হয় অ্যাডিটিভ প্রপার্টি অফ ভেক্টর স্পেস। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কি কথাগুলি বোঝা যায়? এগুলি কিন্তু খুবই সিম্পল জিনিস। ভেক্টর এডিশনের 4টা প্রপার্টি, আমি তোমাদেরকে এগুলি জিজ্ঞেস করব। হ্যাঁ, পরীক্ষায় তো থাকবেই। অ্যাট দ্য সেম টাইম
এই প্রপার্টিগুলি তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, সেজন্য প্রপার্টিগুলি একটু শিখতে হবে। একইভাবে ভেক্টর মাল্টিপ্লিকেশনের প্রপার্টি আছে 4টি। প্রথমটা হলো এই যে দেখো কে ইন্টু ইউ প্লাস ভি সমান কে ইউ প্লাস কে বি, খুবই সিম্পল প্রপার্টি মনে হচ্ছে। দ্বিতীয়টাও একইভাবে স্কেলারের গুণের যোগের সাথে যদি ভেক্টর গুণ করা হয় তাহলে এটা আসবে। আবার স্কেলার যদি এ বি ইন্টু ইউ সমান এ ইন্টু বি ইউ, আর যে কোনো স্কেলার ওয়ানের সাথে যদি ইউ গুণ করো ইউ হবে। এই ওয়ান হলো ইউনিট স্কেলার বলা হয়, আর এখানে জিরো বলতে জিরো ভেক্টর বলা হয়। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের মতোই, জিরো যেমন জিরো ম্যাট্রিক্স, ওয়ান হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এখানেও সেম 4টা এডিটিভ প্রপার্টি এবং 4টি মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। এই 8টি প্রপার্টি যদি কোনো একটা স্পেস মেনটেন করে, দ্যাট স্পেস ইজ নোন এজ ভেক্টর স্পেস। এতক্ষণ তো থিওরিটিক্যাল ভেক্টর স্পেস আলোচনা করেছি, চলো এবার প্র্যাকটিক্যালি ভেক্টর স্পেসটা একটু বোঝার চেষ্টা করি। জিনিসটা হয়তোবা তোমাদের কাছে নতুন, আশা করি বুঝালে বুঝবে, খুব কঠিন যে তা না। তোমরা অনেক ইঞ্জিনিয়ারিং কঠিন কঠিন টার্মস তোমরা পড়ে থাকো, সো আশা করি এটা তোমরা বুঝবে। আমি এখন যে 8টি প্রপার্টি, বোর্ড কি দেখা যায়? যায় স্যার। হ্যাঁ, ভেক্টর স্পেসের যে 8টি প্রপার্টি স্যাটিসফাই করে সেই প্রপার্টিগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি খুব খুব কমন একটা ভেক্টর স্পেস কনসিডার করতেছি। সেই ভেক্টর স্পেস ধরলাম এটা হলো R2 ভেক্টর স্পেস। আর লিখে একটা বামে আর একটা টান দেওয়া হয়। R2 ভেক্টর স্পেসের উপাদানগুলি হয়, আমি যদি এটাকে টেবুলার আকারে করি, V1 V2 V3 আপ টু সাপোজ Vn, ঠিক আছে। আর এদের প্রত্যেকেই 2টা করে উপাদান হবে। R2 বলতে এখানে মনে করো যে xy belongs to R2 আর x belongs to R and y belongs to R। এটা সেট বিল্ডার ফর্মে বলে বোঝা যায় না। আর এখন যদি আমি এইভাবে দেখাই যে এটা হলো এক্স এক্সিস আর এটা হলো ওয়াই এক্সিস, খেয়াল করিও এই যে স্পেসটা বা এই যে ফিল্ড ক্রিয়েট করলাম, এটা একটা ভেক্টর ফিল্ড, 2 ডাইমেনশনাল ভেক্টর ফিল্ড, যেখানে এক্স এর মান থাকে আর ওয়াই এর মান থাকে, তাহলে তাকে বলা হয় R2 ভেক্টর স্পেস। এখানে এমন কোনো সংখ্যা নাই বাস্তব জগতের যে এই R2 ভেক্টর ফিল্ডের মধ্যে নাই। 100 200 -100 200 সব ধরনের উপাদান কিন্তু আছে, ঠিক আছে, ভগ্নাংশ আছে, এভরিথিং এখানে আছে। ঠিক ওই রকম আমি কতগুলি ভেক্টরস নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। মনে করো V1 হলো সাপোজ 1 2, V2 সাপোজ 2 3, ইচ্ছা মতো আমি V3 নিলাম, মনে করো -1 2, V4 নিলাম। এখানে কিরকম নিতে পারবো? কোটি কোটি। কয়টা ভেক্টর হবে এই টাইপের বলো তো দেখি। এইখানে এরকম কয়টা ভেক্টর হতে পারে? সৌরজগতে স্টারের সংখ্যা যত তার চেয়ে বেশি হতে পারে, তাই না? হাজার কোটি কোটি মান হবে না? তার মানে কি R2 ভেক্টর স্পেসের উপাদান থাকে সব সময় 2টি করে, কারণ এটা R2 ভেক্টর স্পেস, একটা x এর মান আর একটা y এর মান। এইভাবে আমরা কিন্তু হাজারো ভেক্টর পেতে পারি। এখন বলা হয়েছে এই R2 যে ভেক্টর স্পেস, এইটার জন্য শর্তটা কি? প্রথম মনে করো ইউ নিলাম, ইউ বিলংস টু ভি, ভি এর উপাদান, আর হলো ভি বিলংস টু ভি এর উপাদান, দুইটাই আছে। আমরা যদি ইউ কে একটা দিয়ে ডিনোট করি আর ভি কে যদি আরেকটি দিয়ে ডিনোট করি, অর্থাৎ ইউ ধরলাম মনে করো V1 আর এইটা ধরলাম V2,
তাহলে এদের যোগফল অর্থাৎ v1 প্লাস v2, তো এই দুটা যদি যোগ করি 3 এবং 5, তো 3 এবং 5 অবশ্যই v এর উপাদান হবে। 3 এবং 5 v এর উপাদান অর্থাৎ R2 ভেক্টর স্পেসের উপাদান হবে। আমরা যদি সংখ্যা দিয়েও দেখি, প্রথমটা ছিল 1 2, 1 2 এখানে আসছে, ভেরি গুড, এটা v1 ভেক্টর। পরেরটা ছিল 2 3, 2 3, দ্বিতীয়টা আসছে এই v2 ভেক্টর। তো এদের যোগফল কত হয়? 3 5, 1 2 3 আর 5, এটাও তো আছে না? এটা এই যোগফল, এটা হলো যোগফল, এই দুইটার যোগফল এখানে আসছে। এইভাবে হাজারো কোটি কোটি ভেক্টর তুমি নিতে পারো যারা এই এডিটিভ লটা সাপোর্ট করে, এটাকে বলা হয় এডিটিভ ল। আর হলো মাল্টিপ্লিকেটিভ আরেকটা ল আছে, যে মনে করো তুমি একটা ভেক্টর নিলা v1, মনে করো 1 2, আর স্কেলার স্মল কে নিলা একটা, সেটা মনে করো কথার কথা 2, তাহলে এটা বিলংস টু ক্যাপিটাল ভি, এটা বিলংস টু স্কেলার ফিল্ড কে, তাহলে কে v1 সমান কত হবে? 2 × 1 2, দ্যাট ইজ 2 4, এটাও কিন্তু ক্যাপিটাল ভি এর উপাদান হবে, অর্থাৎ কে v1 টাও ভেক্টর স্পেসের উপাদান হবে। এটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। তাছাড়া এই যে দুইটা শর্ত বললাম, ভেক্টর এডিশনের একটা, মাল্টিপ্লিকেশনের একটা, এই দুটি শর্ত সাথে কিন্তু 8টা প্রপার্টি সে মানবে। হ্যাঁ, যদি আমরা 3টা ভেক্টর কনসিডার করি, মনে করো এই 3টা কনসিডার করি, তাহলে এই দুইটার যোগ করে এটার সাথে যোগ করলে যে রেজাল্ট, এই দুইটা যোগ করে এটার সাথে যোগ করলে একই রেজাল্ট হবে। কি বুঝাতে পেরেছি? আবার ইউ v1 প্লাস v2 যে রেজাল্ট, v2 প্লাস v1 একই রেজাল্ট আসবে। এইভাবে এডিটিভের 4টা প্রপার্টি নেওয়া যায়, মাল্টিপ্লিকেটিভেরও 4টা প্রপার্টি আমরা দেখাতে পারি। এতক্ষণ সংক্ষিপ্তভাবে R2 ভেক্টর স্পেসের আলোচনা করলাম। এই ভেক্টর স্পেস R3 ভেক্টর স্পেস হতে পারে। R3 ভেক্টর স্পেসের প্রত্যেকটি ভেক্টরের 3টি করে উপাদান থাকে। আমি আবার বলি, R3 ভেক্টর স্পেসের প্রত্যেকটি ভেক্টরসের, দ্যাট ইজ R3 ভেক্টর স্পেসের যে এলিমেন্ট আছে ভেক্টরসগুলি, তাদের প্রত্যেকের 3টা করে উপাদান থাকবে, XY Z, XY Z। যেমন R2 এর 2টি করে, তাহলে R4 এর কয়টি উপাদান? 4টি করে উপাদান থাকবে। এই হলো মোটামুটি ভেক্টর স্পেসের একটু বেসিক কনসেপ্ট। আমরা যদি চিন্তা করি 2 ডাইমেনশনাল, তাহলে সেটা পাই আমাদের বোর্ড। এই বোর্ড ইজ 2 ডাইমেনশনাল বোর্ড, এখানে এক্স ওয়াই, আর 3 ডাইমেনশনাল হলো এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশন, সাথে থাকবে টাইম ডাইমেনশন, 4 ডাইমেনশন হলো টাইম ডাইমেনশন, এক্স ডাইমেনশন, ওয়াই ডাইমেনশন, জেড ডাইমেনশন, দেন টাইম ডাইমেনশন। We can imagine or we can thinking up to 4th dimension, but in mathematically scientists shown up to 27th dimension, 27 ডাইমেনশন পর্যন্ত টেনসর অ্যানালাইসিস দিয়ে প্রুফ করেছে ইউনিভার্সের মধ্যে এটা সম্ভব। তো আমরা হিউম্যান বিইং হিসাবে, থিঙ্কিং হিসাবে আমরা আপ টু 4th ডাইমেনশন পর্যন্ত ক্যালকুলেট করতে পারি। 3 ডাইমেনশনের ক্যালকুলেশনটা কি রকম হতে পারে? 3 ডাইমেনশনের ক্যালকুলেশনটা হতে পারে, মনে করো যে একটা অবজেক্ট, এই যে পেনটা তোমরা দেখতে পাচ্ছ এই অবস্থায় আছে, তো এই অবস্থার 3 ধরনের ডিসটেন্স আছে। একটা যদি সেন্টার বা মূলবিন্দু হয় এক্স ওয়াই জেড, আর এটার মনে করো যে পজিশন একটু চেঞ্জ করলে আরেকটা হবে টাইমের সাপেক্ষে, যে এই মুহূর্তে এখানে ছিল, 1 সেকেন্ড পরে কলমটার অবস্থান এখানে এসেছে, তাহলে 3 ডাইমেনশনের সাথে 1 ডাইমেনশন যোগ হয়েছে 4 ডাইমেনশন। এই 4 ডাইমেনশন দিয়ে কিন্তু আমরা একটা ফ্লাইট মোড বুঝতে পারি, যে এরোপ্লেন এতটা বাজে এখানে ছিল, 5 মিনিট পরে আরেক জায়গায় পজিশনটা চেঞ্জ হয়েছে। 3টা ডাইমেনশন এক্স ওয়াই জেড ইনক্লুডিং টাইম ডাইমেনশন। এইভাবে আমরা R4 ভেক্টর স্পেসের কনসেপ্টটা পেতে পারি। সো আমরা এখানে আমি একটা, হ্যাঁ বলো স্যার আমাদের ডাইমেনশন তো আমরা দিক, বুঝিনি, আবার বলো, বুঝতে পারিনি।
সরি স্যার, একটু ওই নয়েজ হচ্ছে তো এই কারণে। আচ্ছা, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, যদি আবার বলতে। বলতেছি স্যার, আমাদের মানে ডাইমেনশন বলতে আমরা দিক নির্দেশনাটা বুঝি। কথা ক্লিয়ার বুঝতেছি না প্রশ্নটা। আমাদের ডাইমেনশন, আমাদের ডাইমেনশন বলতে আমাদের যে মানে তিনটা মানে দিকটা দিক নির্দেশনাটা বুঝি না স্যার। তো ও সেই ক্ষেত্রে তিনটাকে যেহেতু বুঝো নাই? আচ্ছা, দুইটা না না বুঝতে বুঝছি পারছো? স্যার। জি জি, স্যার এবার প্রশ্ন বুঝতে বুঝতে পারছি। পারছি। হ্যাঁ, টু ডাইমেনশন বলতে আমরা কিন্তু ছোটবেলা থেকে টু ডাইমেনশনের এক্সপিরিয়েন্স পেয়েছি। এই যে হলো, এটা একটা ডাইমেনশন, হুম, আর এদিকে উপরে নিচে একটা ডাইমেনশন, খেয়াল করেছো? এই এই দুইটাকে মিলে বলা হয় R2 ভেক্টর স্পেস। এবার আমরা যদি থ্রি ডাইমেনশনাল ফিগার কনসেপ্ট কনসিডার করি, তাহলে তিনটা ডাইমেনশন পাচ্ছি। নিচে আছে আর ফ্লোর, তারপরে এই পাশে আছে আরেকটি আর, আর আছে এদিকে আরেকটি আর, তিন দিকে তিনটা আর। একটা কিউবের তিন দিকে তিনটা আর থাকে, অর্থাৎ এটা হলো R3 ভেক্টর স্পেস। কিউব দ্বারা যদি বোঝানো হয় সেটা হবে R3 ভেক্টর স্পেস। অর্থাৎ এদিকে একটা, এইদিকে একটা, আর উপরের দিকে একটা। তো আমাদের এই জিনিসগুলি মাথায় আসতে হলে একটু সময় লাগবে। আমাদের দরকার R3 পর্যন্ত বোঝা বা R2 পর্যন্ত বোঝা। অর্থাৎ R2 ভেক্টর স্পেসের এলিমেন্টস গুলি থাকবে দুটি করে, R3 ভেক্টর স্পেসে যে ভেক্টরস থাকবে তাদের উপাদান থাকবে তিনটি করে। কথা কি বোঝা গেল? মনে করো V1 সমান 1 2 5, it should be belongs to R3, এটা বুঝলেই হবে। এই ভেক্টরটা R3 ভেক্টর স্পেসের উপাদান। মনে করো যে V2 সমান 1 2, এই ভেক্টরটা R2 ভেক্টর স্পেসের উপাদান, এটা বুঝলেই হবে। বোঝা যায় কেন R2 ভেক্টর স্পেসের? কারণ এর মধ্যে উপাদান আছে দুইটি। আর এই V1 ভেক্টরটা R3 ভেক্টর স্পেসের উপাদান, কারণ এর মধ্যে উপাদান আছে তিনটি। এতটুকু বুঝলে আমাদের মোটামুটি চলবে। চলো আমরা এতক্ষণ তো আমরা ভেক্টর স্পেসের ডেফিনিশন পড়ার চেষ্টা করেছি, কিছু আলোচনা করেছি, আমরা আরো সামনে যাই। এবার আসছে আজকের লেকচারে কিন্তু ডেফিনিশন হবে বেশি বেশি। ডেফিনিশনগুলি আমি বোর্ডে বোঝানোর চেষ্টা করব, প্রথমে স্লাইড দেন বোর্ড। এতক্ষণ আমরা একটি ডেফিনিশন নিয়ে আলোচনা করেছি, হুইচ ইজ ভেক্টর স্পেস। যখনই বলা হয় ভেক্টর স্পেস, তখন ভেক্টরটা নিয়ে মাথায় চিন্তা করতে হবে। যেমন R2 ভেক্টর স্পেস অর্থাৎ 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, R3 ভেক্টর স্পেস 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, অনুরূপভাবে Rn অর্থাৎ n ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ওকে, ঠিক ওই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এখানে দুটা ডেফিনিশন নিয়েছি। নাম্বার 1 ইজ লিনিয়ার কম্বিনেশন। চলো আমরা লিনিয়ার কম্বিনেশন ডেফিনিশনটা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা এটা বোর্ডে দেখাবো যে কিভাবে এটা লিনিয়ার কম্বিনেশন হয়। ওকে, লেট ক্যাপিটাল ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড কে। অর্থাৎ এই লিনিয়ার কম্বিনেশন, স্প্যানিং সেটস, এগুলি বোঝানোর জন্য আমাদের অবশ্যই ভেক্টর স্পেসটা দরকার, এবং এই ভেক্টর স্পেসের করেসপন্ডিং একটি স্কেলার ফিল্ড ক্যাপিটাল কে, এটা আমরা সব সময় ধরে নিব। দেন এ ভেক্টর স্মল ভি in capital V is a linear combination of vectors u1 u2 up to um। m সংখ্যক ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে। সেই m সংখ্যক ভেক্টরসও কিন্তু ক্যাপিটাল ভি এর উপাদান।
যদি there exist some scalars m1 m2 up to m sorry a1 a2 up to am এই স্কেলার্স যদি k এর উপাদান হয় তাহলে আমরা যে ফর্মুলাটা পাবো সেই ফর্মুলাটা হবে এই v equals to a1 u1 plus a2 u2 plus a3 u3 up to an un। আমি আবার বলছি হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন, সেটা আমি অবশ্যই তোমাকে বোর্ডে দেখাবো, তাহলে তোমার ডেফিনিশনটা ক্লিয়ার হবে। কঠিন জিনিসকে যদি আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তখন সেই কঠিনটা আর কঠিন থাকে না। দেখো আমরা এখন বুঝাবো লিনিয়ার কম্বিনেশন। ওকে, লিনিয়ার কম্বিনেশন বোঝানোর জন্য আমরা শুরুতে মনে করো যে R2 ভেক্টর স্পেস কনসিডার করলাম। ভেক্টর, আচ্ছা R2 না, এটা আমি R3 দিলাম, R2 বেশি সহজ হয়ে যায়, এটা R3 ভেক্টর স্পেস, এটা আমি ক্যাপিটাল ভি দ্বারা ডিনোট করলাম। R3 ভেক্টর স্পেসটাকে আমি ক্যাপিটাল ভি নিলাম। ওকে, এখন এর মধ্য থেকে এই ভেক্টর স্পেসের উপাদানগুলিকে ভেক্টর বলা হয়। আমরা শিখেছি কিছুক্ষণ আগে। একটা ভেক্টর নিলাম স্মল ভি, এটা হলো ক্যাপিটাল ভি, এটা হলো স্মল ভি। স্মল ভি সমান, মনে করো আমার ইচ্ছা হলো আমি একটা সংখ্যা লিখব ইচ্ছা মতো। কেন তিনটা উপাদান লিখেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, বিকজ ইট ইজ R3 ভেক্টর স্পেস। এটাও কিন্তু ক্যাপিটাল ভি এর উপাদান, তাই নয় কি? আচ্ছা, এখন কতগুলি স্কেলার্স কনসিডার করলাম, মনে করো x1 x2 x3, এরা সকলেই স্কেলার ফিল্ড ক্যাপিটাল কে এর উপাদান। x1 x2 x3 সকলেই স্কেলার ফিল্ড ক্যাপিটাল কে এর এলিমেন্ট। ওকে, আর ওখানে এ এ দিয়েছিল না? এ, হ্যাঁ, নো প্রবলেম, এ বি সি দিতে পারো, x1 x2 x3 দিতে পারো, ক্যাপিটাল কে এর উপাদান হলে সেটা স্কেলার হবে। আচ্ছা, তারপরে আমরা আরো কতগুলি ভেক্টর নিলাম, মনে করো v1 সমান 2 0 1, v2 সমান 1 2 3, v3 সমান মনে করো 2 4 1। এগুলি ইচ্ছা মতো নিয়েছি, কিন্তু তোমরা বুঝতেই পারতেছো এগুলি ইচ্ছা মতো নিয়েছি। এই সকলগুলি ভেক্টরসগুলি অর্থাৎ v1 v2 v3 সকলেই ক্যাপিটাল ভি এর উপাদান, এটা সত্য। আচ্ছা, এখন লিনিয়ার কম্বিনেশন কাকে বলে? এতক্ষণ তো শুধু নিলাম, কি কি নিয়েছি? প্রথমে একটা ভেক্টর ভি নিয়েছি, ক্যাপিটাল ভি এর উপাদান, ভেরি গুড। আবার তিনটা ভেক্টর নিয়েছি v1 v2 v3, তারাও কিন্তু ক্যাপিটাল ভি এর উপাদান। ওকে, সাথে তিনটা স্কেলার নিয়েছি x1 x2 x3, অথবা a1 a2 a3, ইচ্ছা মতো নিতে পারবো স্কেলার। এই স্কেলার k1 k2 k3 নিতে পারবো, a1 a2 a3 নিতে পারবো, x1 x2 x3 y1 y2 y3, ইচ্ছা মতো আমরা স্কেলার কনসিডার করতে পারবো। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশন বলতে বোঝানো হয় প্রথম যে ভেক্টরটা কনসিডার করেছিলাম ভি, সেই ভি কে যদি x1 v1 x2 v2 x3 v3 এই আকারে এক্সপ্রেস করতে পারি, যদি এই ভি কে x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3 এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি, তাহলে আমরা বলতে পারবো ভি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 v3। এখানে একটা জিনিস খেয়াল করো, v1 v2 v3 এবং ভি তারা জানা রাশি, ধরে নেওয়া রাশি, বাট
x1 x2 x3 এর মান অজানা, সেই মানটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। বোঝা গেল? আমি আবার বলছি, ভি ক্যাপিটাল ভি এর উপাদান, v1 v2 v3 তারাও ক্যাপিটাল ভি এর উপাদান। আর তিনটা স্কেলার x1 x2 x3 অথবা a1 a2 a3 তারা ক্যাপিটাল কে অর্থাৎ স্কেলার ফিল্ডের উপাদান। ভেরি গুড। এখন এই যে ভি, ভি কে, এটা কিন্তু স্মল ভি, দেখতে ক্যাপিটাল মনে হচ্ছে, নো ক্যাপিটাল, দিস শুড বি স্মল। ভি ইকুয়ালস টু x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3, v3 হবে এটা। এই ভি কে যদি এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি তাহলে আমরা বলতে পারবো ভি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 এন্ড v3। এই হলো ডেফিনিশনটা। আমি আবার বলি ডেফিনিশন, তোমার ডেফিনিশনটা না বুঝলে অঙ্কটা পারবে না। তাহলে ডেফিনিশন বোঝার জন্য 3 ডাইমেনশনাল একটা ভেক্টর স্পেস নিলাম, সেখানে প্রথমে একটা ভেক্টর নিয়েছি, পরে আরো 3টা ভেক্টর নিলাম। যদি এই প্রথম ভেক্টরটাকে অপর 3টা ভেক্টরের এই ফরম্যাটে এক্সপ্রেস করা যায় যেখানে x1 x2 x3 হবে কে এর উপাদান, তাহলে আমরা বলতে পারি B is a linear combination of v1 v2 and v3। যে অঙ্কটা ধরেছি, চলো এই অঙ্কটা করি। খুবই সহজ অঙ্ক, মজার অঙ্ক, জাস্ট বুঝতে হবে। প্রশ্নটা হয় এরকম যে show that v is equals to 1 minus 1 2 belongs to R3 vector space is a linear combination of v1 v2 v3 all R belongs to R3 vector space where v1 is equals to ওই যে জানিয়েছি তাতেই হবে, কোনো সমস্যা নাই। v2 is equals to 1 2 3 and v3 is equals to 2 4 1। এখন আমরা দেখাবো এই v is a linear combination of v1 v2 v3 যেখানে v1 v2 v3 এর মান দেওয়া আছে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। উত্তর খুব সোজা। আমরা এটার জন্য প্রথমে 3টা স্কেলার কোয়ান্টিটি কনসিডার করব আর এই ইকুয়েশনটা নিব, তারপরে x1 x2 x3 এর মান বের করব প্রচলিত যে মেথড, গত ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি সেই মেথডে। চলো এবার set v equals to x1 v1 plus x2 v2 plus x3 v3 where x1 x2 x3 belongs to scalar field capital K। এটা ডেফিনিশনের একটা পার্ট, সেজন্য এটা ধরে নিলাম। ক্লিয়ার? এখন আমরা মূলত এই x1 x2 x3 এর মান বের করব। তার মধ্যে চলো আমরা এই 4টা মান বসিয়ে দেই। এ কি और v কত 1 minus 1 2 x1 v1 2 0 1 x2 v2 1 2 3 x3 v3 2 4 1। এখন আমরা এটা লিখতে পারি 1 minus 1 2। এই যে দেখো কিছুক্ষণ আগে বলেছিলাম এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন, দিস ইজ স্কেলার কোয়ান্টিটি,
এই স্কেলার কোয়ান্টিটি সবগুলির সাথে মাল্টিপ্লাই করা যাবে। তাহলে এটা কি হবে? এটা হবে 2x1 0x1, আমি ভেঙে ভেঙে করাচ্ছি, x2 2x2 3x2 2x3 4x3 x3। এই লাইনটা না লিখলেও হবে, প্রথম অঙ্ক তাই আমরা ভেঙে ভেঙে করাচ্ছি। এবার সবগুলির ফার্স্ট উপাদান যোগ করতে হবে। অ্যাডিটিভ ল, ভেক্টর এডিশনের অ্যাডিটিভ ল, এটা 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 যোগ করতে হবে, অর্থাৎ 2x1 প্লাস x2 প্লাস 2x3। এবার 0 প্লাস 2x2 প্লাস 4x3, তারপরে কমা x1 প্লাস 3x2 প্লাস x3। দেখো এখানে একটি ভেক্টর, 3 ডাইমেনশনাল ভেক্টর, দ্যাট ইজ R3 ভেক্টর স্পেসের, এখানেও কিন্তু সেম। তাহলে এর ফার্স্ট এলিমেন্টের সমান সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, দেয়ারফর 2x1 প্লাস x2 প্লাস 2x3 সমান 1 একটা, আর 2x2 প্লাস 4x3 সমান -1, আর হলো x1 প্লাস 3x2 প্লাস x3 সমান 2। এই সিস্টেমটা আমরা এখন জেনারেট করেছি। এই সিস্টেম থেকে x1 x2 x3 এর মান বের করতে হবে। বুঝা গেল? এখন প্রশ্ন হলো, এটা ক্যালকুলেটরই করা যায়, তবে আমরা অঙ্কের খাতিরে ক্যালকুলেটরে করব না। কেন করব না? এর উত্তর হলো, প্রশ্নটা তো আসছে শো দ্যাট, অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন হবে, অর্থাৎ মান আমরা পাবো। যদি এমন প্রশ্ন হতো, ইজ দ্য ভেক্টর বি লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 v3, বি কি লিনিয়ার কম্বিনেশন, তাহলে এর উত্তরটা দুই ধরনের হতে পারতো, হয় লিনিয়ার কম্বিনেশন, না হয় লিনিয়ার কম্বিনেশন না। সেই দুই ধরনের উত্তর পাওয়ার জন্য কিন্তু ক্যালকুলেটরের সমাধান আসবে না, কারণ যদি ফ্রি ভেরিয়েবল আসে তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে। অর্থাৎ অথবা আমরা যদি ইনকনসিস্টেন্ট পাই, দ্যাট ইজ সিস্টেমের কোনো সমাধান নাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে না, x1 x2 x3 এর জন্য এটা আসলে লিনিয়ার কম্বিনেশন না। কথা কি বোঝা যাচ্ছে? আমরা এই টাইপের অঙ্ক কি করলাম, গস জর্ডান মেথডের মাধ্যমে সলভ করব। ঠিক আছে? হ্যাঁ, এইটা হয়তোবা গস জর্ডানে হবে, বা ক্যালকুলেটর চাপ দিলে আমরা রেজাল্টটা বের করতে পারি, কিন্তু আমাদের অঙ্ক আমরা সবসময় গস জর্ডান মেথডে সলভ করব। তোমরাও বের করে নিতে পারো। 2 1 2 1 0 2 4 -1 then 1 3 1 2। দেখো আমরা যে মানটা পেলাম, মানটা একটু লিখে রাখি, যে x1 এর মান পেয়েছি 3/4, x2 এর মান পেয়েছি 3/5 এবং x3 এর মান পেয়েছি -11/20। আমরা এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে মান তিনটি বের করেছি, আর যদি এইভাবে শো করতে বলে তাহলে বের করলে অসুবিধা নাই, কিন্তু ইজ ইট লিনিয়ার কম্বিনেশন অর নট এমন যদি আসে, তাহলে কিন্তু লিনিয়ার কম্বিনেশন না হলে সলিউশন পাবা না, ক্যালকুলেটরে তখন সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা যে সিস্টেমে সলভ করব, সিস্টেম মেনটেন করে, আর সিস্টেম মেনটেন করতে হলে আমরা শুধুমাত্র খুব
দ্রুতই করে নিব, অত ল্যাঙ্গুয়েজ লেখার দরকার নাই, আমরা তো গস জর্ডানে কিভাবে সলভ করে আমরা জানি। তো আমরা খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে কাজটুকু করে নিব। 2 1 2 1, then 0 2 4 minus 1 1 3 1 2। আমরা এইভাবে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করি, আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করি, তোমরা জানো এগুলি। 2 1 2 1, R2 ডেচের অপারেশন লাগে না যেহেতু এটা 0 0 2 4 minus 1, R3 ডেচ সমান R1 minus 2 R3, 1 minus 6 minus 5, তাহলে 2 minus 2, এটা 0 আসে। তারপরে 1 minus 4 1 minus 4 minus -3। ওকে, তারপরে আমরা টু 1 2 1 0 2 4 minus 1 আর 3 ড্যাশ কত হয় 5 R2 প্লাস 2 R3, যোগ করলে 0 হয় 0 0 4 5 20 এবং -5 আর হলো -6, তাই না? কত হয় দেখো হিসাবটা, 1 দ্বারা এটাকে গুণ করলে -5, -1 1 দ্বারা সরি 5 দ্বারা R2 কে গুণ করতে হবে সরি -11 স্যার -5 আর হলো 2 R3 -6, তাহলে কত হয় -11। 11 স্যার, -11। আচ্ছা, ভেরি গুড। আমরা এখান থেকে কিন্তু একটা কমেন্টস করতে পারি, কনসিস্টেন্ট এন্ড ইট হ্যাজ ইউনিক সলিউশন। এই অবস্থায় যদি এই দুইটা 0 হয়ে যাইতো তাহলে কিন্তু ইনকনসিস্টেন্ট এবং উই ডোন্ট গেট এনি সর্ট অফ ভ্যালু অফ x1 x2 x3। যদি এই দুইটা, এটা 0 আসলো, এটা নন 0 আসলো, তাহলে আমরা কি লিখবো যে র্যাঙ্ক অফ এ ইজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ সি, দুইটা ম্যাট্রিক্স অসমান, দেয়ারফর দিস সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট এন্ড হ্যাজ নো সলিউশন। তার মানে কি x1 x2 x3 এর মান বের হবে না, আর বের না হওয়া মানে কি লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করা সম্ভব নয়। কথা কি বোঝা যাচ্ছে? কাকতালীয় ভাবে আমাদের এই অঙ্ক লিনিয়ার কম্বিনেশন, কিন্তু যখন বলা হয় ইজ দ্য ভেক্টর লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 v3, প্রশ্ন যদি করা হয় এইভাবে তাহলে এটা কিন্তু লিনিয়ার কম্বিনেশন হতেও পারে নাও হতে পারে। না হওয়ার জন্যই আমরা এইভাবেই করব। এখান থেকে তো স্পষ্ট বুঝতে পারতেছি, দেয়ারফর 20x3 সমান -11, সুতরাং x3 সমান -11/20, যা এর সাথে মিলে যাচ্ছে। এই ক্যালকুলেশন করে আমরা অবশিষ্ট মানগুলি অবশ্যই পাবো 3/5 এবং x1 এর মান হলো 3/4। কথা ক্লিয়ার কেন আমরা এই সিস্টেমে এসেছি? ওকে, 1 নাম্বার সমীকরণে সেই মানগুলি বসাবো। Therefore 1 implies that v equals to x1, that is 3/4 v1, x2 3/5 v2, x3 v3। 1 নাম্বার থেকে এটা লিখতে পারি না, আমরা লিখেছিলাম x1 v1 plus x2 v2 plus x3 v3। Therefore v1 v2 v3 are the linear সরি ভুল লিখেছি, v is a linear combination of, স্যার 3/5 v2 হবে না এখানে? হ্যাঁ এটা ভুল করেছি, হ্যাঁ হ্যাঁ v2। Therefore v is a linear combination of v1
v2 v3 should, অর্থাৎ ডেফিনিশনটা আমরা দেখালাম যে ভি অর্থাৎ যে ভেক্টরটা ধরেছিলাম এটা v1 v2 v3 এর উপর লিনিয়ার কম্বিনেশন। তাহলে লিনিয়ার কম্বিনেশন কাকে বলে? লিনিয়ার কম্বিনেশন হলো যে কোনো আরবিট্রারি স্কেলারের জন্য যদি আমরা এই পদ্ধতিতে এক্সপ্রেস করতে পারি তাহলে হবে লিনিয়ার কম্বিনেশন, আর যদি না পারি নট লিনিয়ার কম্বিনেশন। কথা কি বুঝে আসছে? আমি তো কম্বিনেশন দিয়ে প্রমাণটা দেখালাম। এমন হতে পারে ইজ দা ভেক্টর লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 v3 প্রশ্ন করা হলো, তাহলে আমরা এই জায়গায় যদি এমন পেয়ে যাই কথার কথা যে এটা 0, তখন আমরা মন্তব্য করব কি rank of a is not equals to c, therefore it inconsistent and it has no solution, অর্থাৎ x1 x2 x3 এর মান বের করা সম্ভব না। hence we can say v is not a linear combination of v1 v2 v3। বুঝা গেল? আশা করি লিনিয়ার কম্বিনেশনটুকু তোমরা বুঝতে পেরেছো। আজকে আরেকটি সংজ্ঞা পড়াবো। কঠিন লাগতেছে? হ্যাঁ, তোমাদের কাছে কি পড়া কঠিন লাগতেছে খুব? জি স্যার, একটু কঠিন আছে। এখন সহজে আছে স্যার। মোটামুটি সহজ আছে। আমাদের সমন্বয় আমি তো একটা সংজ্ঞার পাশাপাশি চেষ্টা করেছি সংজ্ঞাটা বোঝানোর জন্য, তাই না? এক্সাম্পল দিয়ে আজকে অঙ্ক তো একটা অলরেডি করিয়ে ফেলছি সংজ্ঞাকে কেন্দ্র করে। দ্বিতীয় যে ডেফিনিশন, সেকেন্ড ডেফিনিশনটা হলো স্প্যানিং সেট বলা হয়, স্প্যানিং সেটস বা শুধু স্প্যানও বলা হয়। দ্বিতীয় সংজ্ঞাটা এবং প্রথম সংজ্ঞার মধ্যে সামান্য একটু পরিবর্তন আছে। সামান্য পরিবর্তনটা হলো আমরা প্রথম সংজ্ঞায় খেয়াল করে দেখো ছোট্ট একটা ভেক্টর নিয়েছিলাম ভি, এই ভেক্টরটা দেওয়া থাকবে, এই ভেক্টরটা ক্যাপিটাল ভি এর ম্যাটেরিয়াল বা উপাদান এটা। আর যদি এই ভেক্টরটা দেওয়া না থাকে, যে কোনো ভেক্টরের জন্য যদি প্রকাশ করা যায় এনি ভেক্টর অফ ক্যাপিটাল ভি, দেখো যে কোনো ভেক্টরের জন্য যদি প্রকাশ করা যায় তাহলে সেই এক্সপ্রেশনটাকে বলা হবে স্প্যানিং সেট। এই যে দেখো এখানে যে কোনো ভেক্টর বলতে এখানে এভরি ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আমি আবারও দেখাচ্ছি দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়। এখানে হলো সিঙ্গেল ভি, কোনো এভরি ভি বলা হয়নি, যে কোনো একটা গিভেন ভি। আর স্প্যানের ক্ষেত্রে বা স্প্যানিং সেটের ক্ষেত্রে এভরি ভি, যে কোনো ভি, যত রকমের ভেক্টর ফিল্ডের মধ্যে যত রকমের ভি পাবে সব ধরনের ভি কে যদি এক্সপ্রেস করা যায় তাহলে হবে স্প্যানিং সেট। আর নির্দিষ্ট কোনো ভেক্টরের জন্য যদি এক্সপ্রেস করা যায় তাহলে হবে কম্বিনেশন। কথা কি বুঝে আসছে? না স্যার, ক্লিয়ার হতে পারিনি। ক্লিয়ার হওনি? এবার এক্সাম্পলটা দেখো। জি স্যার। এটা কি নির্দিষ্ট না? জি স্যার। এই নির্দিষ্টটার জন্য আমরা লিনিয়ার কম্বিনেশন করছি v1 v2 v3। কথা জি ক্লিয়ার? স্যার। এখন এই নির্দিষ্টটা বাদ দিয়ে দেওয়া হলো, এটা বাদ, এটা নাই, যে কোনো ভেক্টর, সো দ্যাট v1 v2 v3 স্প্যানিং সেট। কথা কি ক্লিয়ার? তখন আমরা জি এটা তো দেওয়া নাই, এর পরিবর্তে একটা আরবিট্রারি ভেক্টর ধরে নিব, মনে করো এ বি সি। এই এ বি সি এর জন্য যদি এইভাবে এক্সপ্রেস করতে পারি তাহলে এটাকে বলা হবে স্প্যানিং সেট। কথা বুঝে আসছে? স্প্যানিং সেটে এই পার্টিকুলার ভেক্টরটা দেওয়া থাকবে না। যে কোনো ভেক্টরের ক্ষেত্রে আমরা যে কোনো ভেক্টরটা ধরে নিব এ বি সি, 1 2 3 ধরা যাবে না, কারণ 1 2 3 নির্দিষ্ট আর এবিসি অনির্দিষ্ট।
এবিসি এর মান 1 2 3 হতে পারে, 5 7 9 হতে পারে, -2 0 5 হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। যদি any vector v can be expressed in this way, অর্থাৎ v equals to x1 v1 plus x2 v2 plus x3 v3, তখন এই v1 v2 v3 কে বলা হবে লিনিয়ার স্প্যানিং সেট অফ ইচ আদার, প্রত্যেকের সাথে স্প্যানিং। আর নির্দিষ্ট একটা ভেক্টর যদি এই এক্সপ্রেশনটা মানে তাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। আর কোনো নির্দিষ্ট ভেক্টর দেওয়া না থাকলে একটা জেনারেল ভেক্টর ধরে যদি ক্যালকুলেশন করা হয় তখন তাকে বলা হয় স্প্যানিং সেট। নির্দিষ্ট দেওয়া থাকলে x1 x2 x3 এর মান এরকম নিউমারিক ডিজিট আসবে, ক্যালকুলেটর দিয়ে পারবো। আর অনির্দিষ্ট হলে নিউমারিক ডিজিট আসবে না। তখন মনে করো এমন আসতে পারে যে x1 এর মান হবে 1/3 a plus 2b minus 5c, x2 এর মান আসবে মনে করো 2b plus 3c, x3 এর মান মনে করো আসবে a, এরকম abc এর মাধ্যমে প্রকাশ হবে। আমরা এই টাইপের অঙ্কগুলি আপকামিং উইকে করব, আজকে আর করাচ্ছি না, কঠিন পড়া আমি জানি। এই লিনিয়ার স্যার স্পেনিং সেটের অর্থটা কি, মূলত বাংলাটা কি? ভাই আমি এগুলির বাংলা বলতে পারবো না। জি, স্প্যানিং সেট আচ্ছা, এটাকে মানে বাংলা স্পেন বলা হয়। হ্যাঁ, আসলে এই গোটা বিশ্বব্যাপী এটা এইভাবেই চলতেছে। হয়তোবা মাতৃভাষায় বোঝানোর চেষ্টা করি, কিন্তু তার বাংলা মিনিংটা বলতে পারবো না, বাট এটা দ্বারা জি কি রিপ্রেজেন্ট করে তা বলতে পারছি। জি 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 তাহলে স্যার, এক মানে কথায় স্যার যদি বলি, হ্যাঁ লিনিয়ার কম্বিনেশন হলো একটি নির্দিষ্ট ভেক্টরকে যদি কতগুলো ভেক্টরের এই ফরম্যাটে প্রকাশ করতে পারি, x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3, তাহলে এই নির্দিষ্ট ভেক্টরটাকে বলা হবে লিনিয়ার কম্বিনেশন। অর্থাৎ একটা দেওয়া ভেক্টর থাকলে আর কোনো কিছু দেওয়া নাই, এমনি বললো দেখাও যে এই তিনটা ভেক্টর লিনিয়ার স্প্যানিং সেট, তাহলে আমরা একটা প্যারামেট্রিক ভেক্টর ধরে নিব এবিসি দিয়ে। ধরে নেওয়ার পরে ক্যালকুলেশন করে যদি আমরা মান বের করতে পারি তাহলে বলবো স্প্যানিং সেট, আর না পারলে বলবো নট স্প্যানিং সেট। সেই ক্ষেত্রে না পারাটা আসবে কিভাবে, ঠিক এইভাবে, যে এখানে মনে করো আসলো এরকম যে a মাইনাস বি প্লাস সি আর এখানে 0, তাহলে 0 থাকলে তো আমরা বলতে পারতেছি যে দুইটা অসমান। অসমান মানে কি? ইনকনসিস্টেন্ট। আর ইনকনসিস্টেন্ট মানে এক্স ওয়াই জেড এর মান বের করা সম্ভব না, আর সম্ভব না হলে নো নট সলিউশন। স্প্যানিং সেট, নট স্প্যানিং সেট। আর যদি মান বের করা সম্ভব হয়, মনে করো এখানে এটা হলো 1, তার মানে x3 সমান এত, x3 এর মান বসালে x2 পাবো, x2 এর মান বসালে x1 পাবো। দ্যাট ইজ উই ক্যান সে the variables vectors are spanning sets। সেই ক্ষেত্রে স্প্যানিং সেটটাকে এইভাবে প্রকাশ করে আমি আগামী ক্লাসে দেখাবো। এটাকে মনে করো আর দ্বারা রিপ্রেজেন্ট করে, শুধু আর এস, স্প্যানিং এস, v1 v2 v3 আর স্প্যানিং সেট, একটা সেট আকারে প্রকাশ করে। এই সেটে উপাদানগুলি থাকে, এটা ডেফিনিশনও আছে, আমি তোমাদেরকে স্লাইডটা আপলোড করে দিব। আজকে তাহলে আমরা কি কি পড়লাম? ভেক্টর স্পেস পড়লাম, লিনিয়ার কম্বিনেশন এবং স্প্যানিং সেট। আশা করি লিনিয়ার কম্বিনেশন পোরশনটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। লিনিয়ার কম্বিনেশন বুঝতে পারলে স্প্যানিংটা তোমরা বুঝতে পারবে, কারণ লিনিয়ার কম্বিনেশন ফর সিঙ্গেল পার্টিকুলার ফিক্সড ভেক্টরের জন্য, আর স্প্যানিং সেট হবে ফর এনি ভেক্টরস, যে কোনো ভেক্টরসের জন্য নির্দিষ্ট নয়, সেজন্য আমরা প্যারামেট্রিক ভেক্টর কনসিডার করব। আগামী ক্লাসে দেখাবো। আজকে আমরা এখানেই শেষ করছি।